Hello dear students and my dear viewers, welcome you all to my YouTube channel English Hospital24 and my Facebook page English Education. Today I'm gonna discuss about some translation for your improvement of spoken English. This translation is very much common in our daily spoken and it's also important for different types of competitive exam like university admission test, job exam. In every sector, you will get this type of sentences common. So if you can be fluent in this type of sentences, I hope your spoken English will be improved and advanced and your spoken English will also be fluent. So I will request you to watch this video lesson from the beginning till the end so that you also can be fluent, you also can be expert in spoken English so that you can do well in your IELTS exam or in your other English competitive examination at the same time. So let's get started without wasting any time. So here I have written some Bengali sentences and translate these sentences into English. Those who are students from Bangladesh and Kolkata will be easily understood by these sentences. First one is কিছু টাকা ধার দাও। আমরা সাধারণত এরকম কথা বলে থাকি যে কিছু টাকা ধার দাও, একটা কলম ধার দাও, কিছু আমরা বলে থাকি অন্য কিছু শার্ট ধার দাও, তোমার ড্রেসটা একটু ধার দাও বিয়ের অনুষ্ঠানের সময় এক্সেট্রা। এই ক্ষেত্রে আমরা ইংলিশে এই সেন্টেন্সটি এরকম করে বলতে পারি যে প্লিজ লেন্ড মি সাম মানি, লেন্ড মি সাম মানি, যে কিছু টাকা ধার দাও, প্লিজ লেন্ড মি সাম মানি, আমাকে কিছু টাকা ধার দাও, তাকে কিছু টাকা ধার দাও, প্লিজ লেন্ড হিম সাম মানি, তাকে কিছু টাকা ধার দাও। দক্ষ লোক পাওয়া কঠিন, তাহলে ইট ইজ ডিফিকাল্ট টু ফাইন্ড অর গেট অ্যান এক্সপার্ট ম্যান। যদি বলা হয় দক্ষ কর্মী পাওয়া কঠিন, সেক্ষেত্রে বলতে হবে ইট ইজ ডিফিকাল্ট টু ফাইন্ড অ্যান এক্সপার্ট ওয়ার্কার। তারপর হলো যে দক্ষ ইঞ্জিনিয়ার পাওয়া কঠিন, ইট ইজ ভেরি ডিফিকাল্ট অর ইট ইজ ডিফিকাল্ট টু ফাইন্ড অর টু গেট অ্যান এক্সপার্ট ইঞ্জিনিয়ার। ব্যাস, এই ধরনের সেন্টেন্স আমরা এই স্ট্রাকচার দিয়ে বলতে পারি। অনেক আমরা এই একই স্ট্রাকচার দিয়ে আরও অনেক ধরনের সেন্টেন্স তৈরি করতে পারবো, শুধু একটু ঘুরে ফিরে সামনে কিছু যোগ করে, মাঝখানে কিছু যোগ করে, অথবা শেষে কিছু যোগ করে। দক্ষ লোক দরকার, তাহলে দক্ষ ইংলিশ হচ্ছে এক্সপার্ট ম্যান নিডেড, আমাদের দক্ষ লোক দরকার, তাহলে উই নিড, তখন আবার উই নিড দিয়ে বলতে হবে। এখানে যদি সাবজেক্ট উল্লেখ করা নেই, সেজন্য এটাকে একটু ইনডিরেক্টলি প্যাসিভ আকারে লেখা হয়েছে যে দক্ষ লোক দরকার, এক্সপার্ট ম্যান নিডেড। আবার যদি বলা হয় যে আমাদের দক্ষ লোক প্রয়োজন বা দরকার, উই নিড এক্সপার্ট ম্যান। আমাদের যে দক্ষ কর্মী প্রয়োজন, উই নিড এক্সপার্ট ওয়ার্কার্স। তাদের দক্ষ লোক প্রয়োজন, দে নিড এক্সপার্ট ম্যান। তাদের দক্ষ কর্মী প্রয়োজন, দে নিড এক্সপার্ট ওয়ার্কার্স। এই যে আমি একটা সেন্টেন্স এখানে তৈরি করেছি, বাট অসংখ্য সেন্টেন্স কিন্তু এইভাবে করে তৈরি করা যায়। সুতরাং ইউ উইল হ্যাভ টু প্র্যাকটিস মোর অ্যান্ড মোর ইউজিং দিস ফর্মুলা or using this structure, using this base structure of this sentence. অভিজ্ঞ লোক প্রয়োজন, অভিজ্ঞ হচ্ছে এক্সপেরিয়েন্সড মেন না বলে এখানে মানে মেনও বলতে পারি, মেন নিডেড, এক্সপেরিয়েন্সড ম্যান বা মেন নিডেড। যে অভিজ্ঞ লোক দরকার, আমাদের অভিজ্ঞ লোক দরকার, উই নিড এক্সপেরিয়েন্সড ম্যান। তাদের অভিজ্ঞ লোক দরকার, দে নিড এক্সপেরিয়েন্সড মেন। তাদের অভিজ্ঞ লোক দরকার ছিল, দে নিডেড এক্সপেরিয়েন্সড মেন। আমাদের অভিজ্ঞ লোক দরকার ছিল, উই নিডেড এক্সপেরিয়েন্সড মেন। এই স্ট্রাকচার দিয়ে কিন্তু অনেক ধরনের সেন্টেন্স তৈরি করা যায়। নাম্বার 5, উপহার দেবার জন্য আমি এটা কিনেছি, দ্যাট মিনস কিনেছি, কেনার কাজ শেষ। আই হ্যাভ বট অর পারচেজড, or bought it, এটা মানে হচ্ছে ইট ফর প্রেজেন্ট অর রিওয়ার্ড অর প্রাইজ।
প্রেজেন্ট। উপহার হিসেবে আমরা বলতে পারি গিফট আর প্রেজেন্ট। এখানে গিফট বললে হবে, প্রেজেন্ট বললে হবে, যে উপহারের জন্য বা উপহার দেবার জন্য আমি এটা কিনেছি। আই হ্যাভ বট ইট অথবা আই হ্যাভ পারচেজড ইট ফর প্রেজেন্ট। আমি এটাকে উপহার দেওয়ার জন্য বা দেবার জন্য কিনেছি। তুমি তার কাছ থেকে টাকা ধার নেও। ইউ বড়ো। ধার নেওয়ার ইংলিশ হচ্ছে বড়ো। ইউ বড়ো মানি ফ্রম হিম। ইউ বড়ো মানি ফ্রম হিম। তুমি তাদের কাছ থেকে টাকা ধার নাও। ইউ বড়ো মানি ফ্রম দেম। সে তার কাছ থেকে টাকা ধার নেয়, তাহলে হি বরোস মানি, অথবা সে ধার নিয়েছিল, হি বরোড মানি। তুমি ধার নিয়েছিলে, ইউ বরোড মানি। তিনটা স্ট্রাকচার বা তিনটি টেন্স আমরা ব্যবহার করে থাকি, মেইনলি প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার। দ্রুত সিদ্ধান্ত নেওয়া সহজ নয়, তাহলে ইট ইজ নট ইজি। ইট ইজ নট ইজি, এটা সহজ নয়। দ্রুত সিদ্ধান্ত নেওয়া, টু টেক ডিসিশন। টু টেক ডিসিশন কুইকলি অথবা ফাস্ট। টু টেক ডিসিশন কুইকলি অথবা টু টেক ফার্স্ট ডিসিশন অথবা টু টেক কুইক ডিসিশন। দ্রুত সিদ্ধান্ত, সেক্ষেত্রে কিন্তু আমরা কুইক ডিসিশনও বলে থাকি। ইট ইজ নট ইজি টু টেক কুইক ডিসিশন অথবা ইট ইজ নট ইজি টু টেক ডিসিশন কুইকলি। খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়া সহজ নয়। ইট ইজ নট ইজি টু টেক কুইক ডিসিশন, ইট ইজ নট ইজি টু টেক ডিসিশন কুইকলি। দ্রুত সিদ্ধান্ত নেওয়া সহজ নয়। আমি তেমনটা মনে করি না, তাহলে আই ডোন্ট থিঙ্ক সো। আমি তেমনটা মনে করি না, আই ডোন্ট থিঙ্ক সো। আমি তেমনটা মনে করতাম না, আই ডিডেন্ট থিঙ্ক সো। আমি তেমনটা মনে করতাম না, সে তেমনটা মনে করে না, হি ডাজেন্ট থিঙ্ক সো। সে তেমনটা মনে করে না, তারা তেমনটা মনে করে না, দে ডোন্ট থিঙ্ক সো। একটা স্ট্রাকচার দিয়ে কিন্তু অনেক ধরনের সেন্টেন্স আমরা তৈরি করতে পারি, বাট ইউ উইল হ্যাভ টু নো দ্য বেস স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্স। কোন সেন্টেন্সটি আমি তৈরি করবো, যেমন আমি যদি তৈরি করতে পারি যে আমি সেটা মনে করি না, তখন সেখান থেকে কিন্তু আমি তৈরি করতে পারবো তারা তো এটা মনে করতাম না, আমি সেটা মনে করতাম না। সুতরাং মূল যে একটা স্ট্রাকচার সেটা আগে জানতে হবে, সেই স্ট্রাকচার বা সেই ফর্মুলা অনুযায়ী অনেক সেন্টেন্স তৈরি করে যাবে। নেক্সট হচ্ছে আমার ওজন কমেছে অথবা বেড়েছে। তাহলে আমরা আই হ্যাভ, যদি কমেছে বললে আমরা বলবো লস্ট, আর বেড়েছে বললে হবে গেইনড। ওজন, তাহলে মাই ওয়েট, যে আই হ্যাভ লস্ট মাই ওয়েট, আমার ওজন কমেছে। আবার যদি বলি যে আমার ওজন বেড়েছে, তাই আই হ্যাভ গেইনড মাই ওয়েট। তার ওজন কমেছে, তাহলে হি হ্যাজ লস্ট। ইন কেস অফ হি or any third person singular subject will use has, but in first person, second person and plural subject will use have as auxiliary verb. কমেছে, বেড়েছে, গিয়েছে, খেয়েছে, এই ধরনের কথা যদি আমরা বলি, সেগুলোকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স স্ট্রাকচার দিয়ে বলবো, হ্যাভ, হ্যাজ, তারপর ভার্বের থার্ড ফর্ম। তো আই হ্যাভ লস্ট মাই ওয়েট, আমার ওজন কমেছে, তার ওজন কমেছে, হি হ্যাজ লস্ট হিজ। In case of third person singular subject, subject will follow the possessive pronoun. Possessive pronoun will follow the subject. He has lost his weight, not my weight. এইগুলো বুঝতে হবে। হি এর সময় হিজ, মাই আই এর সময় হচ্ছে মাই, দে এর সময় হচ্ছে দেয়ার। দে হ্যাভ লস্ট, দে হ্যাভ গেইনড দেয়ার ওয়েট। এইভাবে করে বলতে হবে। প্রায় 10 ফুট সামনে, তাহলে প্রায় ইংলিশ হচ্ছে অলমোস্ট অথবা অ্যাবাউট। প্রায় ইংলিশ হচ্ছে অলমোস্ট অথবা অ্যাবাউট, অলমোস্ট অর অ্যাবাউট। 10 ফুট, তাহলে 10 ফিট। 10 ফিট সামনে ইংলিশ হচ্ছে অ্যাহেড অথবা ফরওয়ার্ড, অ্যাহেড অথবা ফরওয়ার্ড। 10 ফিট ফরওয়ার্ড অথবা 10 ফিট অ্যাহেড। প্রায় 10 ফুট সামনে, প্রায় 50 ফুট সামনে, তাহলে অ্যাবাউট 50 ফিট, অ্যাবাউট 50 ফিট অ্যাহেড অর অ্যাবাউট 50 ফিট ফরওয়ার্ড। যে 10 ফুট সামনে বা 5 ফুট সামনে, 20 ফুট, 50 ফুট, 100 ফুট সামনে, যে ধরনের হোক। আমরা অনেক সময় অনেকে জিজ্ঞেস করে থাকে, ভাই এখান থেকে বাস স্ট্যান্ডটা কত দূরে, বাট যদি ইংলিশে জিজ্ঞেস করে তখন সে জিজ্ঞেস করবে হোয়ার ইজ দ্য বাস স্ট্যান্ড ফ্রম হিয়ার, এখান থেকে বাস স্ট্যান্ড কত দূরে। তখন আমরা তো সেই সময় ইংলিশে বলবো যে অ্যাবাউট 50 ফিট ওর অ্যাবাউট 10 ফিট ওর অ্যাবাউট 100 ফিট অ্যাহেড। যদি সামনে হয় সামনে, পিছনে হলে আমরা কীভাবে বলবো, প্রায় 20 গজ পিছনে, তাহলে অলমোস্ট অর অ্যাবাউট, যেটাই বলি আমরা, about
20 years, গজ ইংলিশ হচ্ছে ইয়ার্স, 20 years backward, পিছনে ইংলিশ হচ্ছে ব্যাকওয়ার্ড বা বিহাইন্ড, ব্যাকওয়ার্ড বা বিহাইন্ড। অ্যাবাউট 20 years backward, 20 গজ পিছনে, অ্যাবাউট 20 feet backwards, প্রায় 20 ফিট পিছনে, 20 ফিট বা 20 ইয়ার্স, গজ বললে ইয়ার্স, ফিট বললে ফিট। এদিক দিয়ে আসো, এদিক দিয়ে আসো, কাম ইন দিস ওয়ে, এই দিক দিয়ে আসো, কাম ইন দিস ওয়ে, এই দিক দিয়ে আসো, অথবা কাম দিস ওয়ে এরকম বললে হয়, কাম দিস ওয়ে, এই দিক দিয়ে আসো, তাহলে কাম ইন দিস ওয়ে, এই পথ দিয়ে আসো। তারপর হচ্ছে বইটি এখানে আছে, বইটি এখানে আছে, দ্য সাবজেক্ট হিয়ার ইজ দ্য বুক, দ্য বুক ইজ হিয়ার, দ্য বুক ইজ হিয়ার, বইটি এখানে আছে, বইটি সেখানে আছে, দ্য বুক ইজ দেয়ার, বইটি এখানে ছিল, দ্য বুক ওয়াজ হিয়ার, বইটি সেখানে ছিল, দ্য বুক ওয়াজ দেয়ার। ইন কেস অফ প্রেজেন্ট টেন্স or if we indicate any condition or any place, we will use be verb. In present tense am here, past tense was are, কোনো স্থান বোঝাতে, অবস্থান বোঝাতে আমরা সাধারণত প্রেজেন্টের সময় আমি ইয়ার ইউজ করে থাকি, পাস্ট টেন্সের ক্ষেত্রে ওয়াজ আর ইউজ করে থাকি। এখানে একটা স্কুল রয়েছে, দেয়ার ইজ এ স্কুল, এখানে দুইটি স্কুল ছিল, দেয়ার ওয়ার টু স্কুলস, অথবা একটা স্কুল ছিল, দেয়ার ওয়াজ এ স্কুল। তাহলে প্রেজেন্ট বুঝালে, অবস্থান যখন বুঝাবে কোনো কিছু, সেক্ষেত্রে আমরা বলবো এমিজার দিয়ে, আর পাস্টের ক্ষেত্রে ওয়াজ ওয়ার দিয়ে বলবো। এই ধরনের সেন্টেন্স কিন্তু আমরা অনেক ব্যবহার করে থাকি, বাট অনেক কাছে জানে না, না জানার কারণে এগুলো ইউজ করতে পারে না। কিছু টাকা ধার নেও, এর আগে ছিল ধার দেও, আর এখানে হচ্ছে ধার নেও। তাহলে ধার নেওয়ার ইংলিশ হচ্ছে বড় সাম মানি। আমরা অনেক সময় বলি যে তোমার কাছে আমি টাকা পাই, টাকাটা দিতে পারছো না, তুমি একজন কাছে ধার নিয়ে তারপর আমাকে দাও, সেক্ষেত্রে আমরা বলি যে বড় সাম মানি, কিছু টাকা ধার নাও, আমার টাকাটা আমাকে দাও, রিটার্ন মাই মানি, আমার টাকা আমাকে ফিরিয়ে দাও। আর কোনো কিছু যদি সরাসরি দেয় সেক্ষেত্রে গিভ বলবো, গিভ মি দিস মার্কারটি আমাকে দাও। আর যদি নিয়ে এসে সেটা দিতে বলি তখন সেটাকে রিটার্ন বলবো, যে রিটার্ন দ্য মার্কারটি ফিরিয়ে দাও। তারপর হচ্ছে এটা মুড়ে দেওয়া বলতে আমরা বুঝি আটকে দাও, তাহলে সেই আটকে দেওয়া বা মুড়ে দেওয়ার ক্ষেত্রে আমরা বলবো র্যাপ। যেমন আমরা রেপিং করি, র্যাপ ইট আপ, এটাকে মুড়ে দাও বা মুড়ে দিন, র্যাপ ইট আপ। আমরা দোকানে গিয়ে বলি ভাই এটাকে র্যাপিং করে দিন, বাট র্যাপ ইট আপ। তাহলে র্যাপিং যেটা বলি ওটাও তখন তারা বুঝতে পারে, বাট র্যাপ ইট আপ, এটাকে একটু মুড়িয়ে দিন বা মুড়িয়ে দাও। আসো এক গেম খেলি, তাহলে লেটস হ্যাভ এ গেম। কোনো কিছু করার প্রস্তাব যদি বোঝানো হয় সেক্ষেত্রে লেটস দিয়ে বলা হয়। লেটস গো ফর এ ওয়াক, চলো হেঁটে আসি। লেটস গো ফর এ ভিজিট, চলো একটু বেরিয়ে আসি, ঘুরে আসি। লেটস গো ফর এ জার্নি, চলো একটু ভ্রমণে যাই। এই যে প্রস্তাব, ইন কেস অফ পারপাস উইল ইউজ লেটস হ্যাভ এ কাপ অফ টি, চলো এক কাপ চা খেয়ে আসি। লেটস হ্যাভ এ বার্গার, চলো একটা বার্গার খাই। লেটস হ্যাভ রাইস, চলো ভাত খাই। লেটস ড্রিঙ্ক এ গ্লাস অফ ওয়াটার, চলো এক গ্লাস পান করি। মানে প্রস্তাব যখনই বুঝাবে, যে কোনো প্রস্তাব, সেক্ষেত্রে আমরা লেটস ব্যবহার করবো, লেটস। বাট রিকোয়েস্ট করার ক্ষেত্রে লেট মি অথবা লেট দেম, রিকোয়েস্ট করার ক্ষেত্রে। বাট প্রস্তাব বুঝালে আমরা লেটস। তাহলে এই যে একটি স্ট্রাকচার আমি এখানে বলে দিলাম, এই লেটস প্রস্তাবের ক্ষেত্রে লেটস। এখন যারা বুঝতে পারবে তারা কিন্তু এই লেটস দিয়ে আরো 10, 20, 50, 100 সেন্টেন্স তৈরি করতে পারবে। লেটস রান, চলো দৌড়ে আসি। লেটস সুইম, চলো সাঁতার কেটে আসি। লেটস টক, চলো কথা বলি। লেটস ডিসকাস, চলো আলোচনা করি। এই যে একটা স্ট্রাকচার, বেজ স্ট্রাকচারটি যদি কারো জানা থাকে, তাহলে সেই স্টুডেন্ট ও সেই ক্যান্ডিডেট সে কিন্তু আরো হাজার সেন্টেন্স তৈরি করতে পারবে। সো এই ভিডিও লেসনটি আমি 16টি সেন্টেন্স দিয়ে সাজিয়েছি, বাট 16টা সেন্টেন্সের মধ্যে কিন্তু আমি মনে হয় যে আরো 50টি সেন্টেন্স এর সাথে যুক্ত করে দিয়েছি। কিভাবে একটি সেন্টেন্স দিয়ে আরো শত হাজার সেন্টেন্স তৈরি করা যায় সেই কথা কিন্তু আমি এখানে বলে দিয়েছি, সেই স্ট্রাকচার বলে দিয়েছি, সেটা পদ্ধতিটাও বলে দিয়েছি। সুতরাং ইফ ইউ think that this video lesson was useful, please subscribe my YouTube channel and don't forget to share with others. অন্যান্য গ্রুপগুলোতে শেয়ার করে দিতে পারো যাতে তারাও এখান থেকে শিখতে পারে। বিকজ অন্যকে শিখতে উৎসাহিত করা, অন্যকে শিখতে সাহায্য করার ক্ষেত্রে কৃপণতা করে কোনো লাভ নেই। অন্যরা শিখলে সেটার জন্য আমি কিন্তু কিছুটা হলেও বেনিফিটেড হব, কারণ আমার কোনো ফ্রেন্ড শিখলে সে আমাকে হেল্প করতে পারবে,
আমি যদি অন্য কাউকে শেখার জন্য হেল্প করি তাহলে আমি অবশ্যই অ্যাটলিস্ট আমি অবশ্যই সব পাবো সেটা সেই জন্য। এবং যারা এই ভিডিও লেসনটি দেখছো ফ্রিতে, তাদের এখানে কিন্তু কোনো পয়সা দিতে হচ্ছে না, টাকা দিতে হচ্ছে না। সুতরাং তোমরা যদি অন্যদের সাথে একটু শেয়ার করে দাও, তাতে এই চ্যানেলটি অন্যদের কাছে পৌঁছে গেল। দ্যাট ইজ দ্য বেনিফিট ফর মি। সুতরাং আশা করছি তোমরা সেই কাজটি করবে, অন্যদের সাথে শেয়ার করবে। এবং যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে, যারা আমার ফেসবুক পেজটি ফলো করেনি, তারা ফেসবুক পেজটি ফলো করে দেবে। সো আই উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংকস ফর ওয়াচিং। থ্যাংকস টু